ভাইয়ের এমন কথা শুনে কিরণ চলে গেছে সাথে সাথে। আদৃশ মিটিমিটি হাসছে। অর্ণর কথা শুনে মিহি রেগে কিছু বলতে যাবে, আবারও অর্ণ লাগিয়ে দিল দরজাটা। ড্রেসিং টেবিলের সামনে বসে মাথার ওড়নাটা খুলে নিয়েছে শোভা। এত ভারী সাজগোজ বিরক্ত লাগছে তার। অনেকক্ষণ তো হলো, এবার এসব খুলে ফেলা দরকার এই ভেবে আয়নার সামনে বসেছে। গলার জুয়েলারি খুলতে পারছে না শোভা, বিরক্ত হচ্ছে সে। আচমকা কারো হাতের স্পর্শ লাগলো শোভার পিঠে, কেঁপে উঠলো সে। চমকে তাকালো পেছনের দিকে, অর্ণ দাঁড়িয়ে আছে সেখানে, মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে শোভার দিকে। শোভা কিছু বলতে গেলে অর্ণ তাকে বসতে বললো। আগের মতো শোভাও শুনলো অর্ণর কথা। অর্ণর অতি যত্নে এক এক করে খুলে দিল শোভার সব গহনা, মাথার ফুলগুলো খুলে দিয়ে ছেড়ে দিল চুল। পিঠ পর্যন্ত এসে শোভার চুলগুলো এক পাশে সরিয়ে দিল অরণ্য। পুরোটা সময় ধরে শোভা তাকিয়েছিল নিচের দিকে। কি যেন হয়েছে, তার কথা আসছে না মুখ দিয়ে। হঠাৎই উপলব্ধি করলো সে, তার ঠোঁট ছুঁয়েছে শোভার নগ্ন পিঠে। চোখ বন্ধ করে নিল শোভা, সাথে সাথেই ছোটের ছোঁয়া গভীর হলো আরো। তার গলা এসে মুখ ডুবালো অরণ্য। শোভার কি হয়েছে তা বুঝতে পারলো না। কেন সে আটকাচ্ছে না অরণ্যকে? এত তাড়াতাড়ি নিজেকে অরণ্যর হাতে সঁপে দেবে না সে? কথাটা ভাবনায় আসতে শোভা উঠে দাঁড়ালো দ্রুত। অরণ্য বিরক্ত হলো খুব, ফ্রুকুচকে তাকালো তার দিকে। এ দেখে কাপা কাপা কঞ্চে বলে উঠছে শোভা, কি হচ্ছে সব? অরণ্য এক পা দুপা করে এগিয়ে গেল শোভার দিকে, কোমর চেপে কাছে নিয়ে আসলো তাকে। দুজন এতটাই কাছাকাছি, একজনের মুখের গরম শ্বাস অন্যজনের মুখে পড়ছে। শোভা অরণ্যকে সরিয়ে দিতে চাইল নিজের থেকে, ব্যর্থ হলো সে। অরণ্য এবার শোভার নাকে নাক ঘষে ধরা গলায় বলে উঠল, আজকের দিনটা আমার হয়ে যাও লাভবাট, কথা দিচ্ছি আর জ্বালাবো না তোমাকে। আজকে পুরো তুমিটাকে ছেড়ে দাও আমার হাতে। শোভার কি যেন হলো, অর্ণ কথাগুলো কানে বাজছে বারবার। এক অদ্ভুত টান অনুভব করছে অর্ণর প্রতি। কেন শুনতে ইচ্ছে করছে অর্ণর কথাগুলো। চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়লো শোভা, নিজেকে স্বাভাবিক করে বলল অরণ্যকে, আমি ফ্রেশ হব। হুম, আজকে আমি শুনছি না আপনার কথা। অর্ণ শোভার কথা না শুনে এগিয়ে এসেছে তার দিকে। কি হবে আন্দাজ করতে পেরে শোভা মুখ চেপে ধরলো। অরণ্য কাপা কাপা কঞ্চে বলে উঠল সে আবারও, আমি এক্ষুনি প্রস্তুত নই এসবের জন্য। শোভার অসহায় চোখের চাহনির কারণ বুঝলো অরণ্য। ছেড়ে দিল তাকে। কাবার থেকে একটা সুন্দর শাড়ি বের করে দিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল শোভাকে। সকালে আলো ফুটেছে চারিদিকে, ঘুম ভেঙেছে শোভার। চোখ খুলে তাকাতে নিজেকে নতুন একটা জায়গায় আবিষ্কার করলো সে। ফুল দিয়ে সাজানো রুমটা দেখে মনে পড়লো কালকেই তার বিয়ে হয়েছে অরণ্যর সাথে। তার হাত ধরে এসেছে এই বাড়িতে। শোভা উঠতে যাবে, মনে হলো ভারী কিছু পড়ে আছে তার শরীরের উপর। তাকে দেখতে পেল অর্ণ শুয়ে আছে তার বুকের উপর মাথা রেখে। তাকে দু হাতে জড়িয়ে রেখেছে শক্ত করে। মনে মনে হাসলো শোভা, এই লোকটাকে আজকাল এত ভালো লাগছে কেন তার? সব রাগ অভিমান অভিযোগ দূরে সরিয়ে দিয়ে বারবার তার কাছে যেতে মন চাইছে শোভার। পাগল মন। শোভা পরম যত্নে হাত বুলিয়ে দিল অরণ্যের ঘন চুলের বাজে। কানে আসলো মিহির ডাক, দরজা ধাক্কাচ্ছে আর বলছে বারবার, আর কত ঘুমাবি তোরা, ওঠ এবার। শোভা তখন ডাকলো অরণ্যকে। চলে যাবে বলে ছুটতে চাইলো তার থেকে, কিন্তু পারলো কোথায়? অরণ্য বিরক্ত হলো, মাথা তুলে প্রথমে শোভার দিকে তাকিয়ে, পরে উঠে গিয়ে দরজাটা খুলে দিল ঘুমজনক কঞ্চে বলল, তোদের জ্বালায় কি আমি ঘুমাতেও পারবো না? আর কত ঘুমাবি, আন্টি ডাকছেন তোদের, খেতে আয়। আসছি। অরণ্য আসছি বলে আবারও এসে শুয়েছে বিছানায়। শোভা ছিল না সেখানে। ওয়াশরুমে দিকে তাকালো অরণ্য। পানি পড়ে শব্দ আসছে কানে, বুঝতে পারলো শোভা ওয়াশরুমে আছে। সদ্য গোসল ছেড়ে বেরিয়েছে শোভা। তাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে দাঁড়িয়েছে এসে ড্রেসিং টেবিলে আয়নার সামনে। বিছানায় শুয়ে থাকা অরণ্য মাথা ঘুরিয়ে শোভার দিকে তাকিয়েছে তখন। শাড়ি পরেছে শোভা, এলোমেলো শাড়ি, খোলা চুলে দারুণ লাগছে তাকে। অরণ্য তাকিয়ে থাকতে দেখে দ্রুত নিজের শাড়ির আঁচল ঠিক করছে সে। অরণ্য এবার হাসলো ছোট কামড়ে। শোভা পিড়পিড় করে অসভ্য বলে বকুনি দিল অরণ্যকে। অরণ্য তার শুনে শোভাকে আরো রাগানোর জন্য বলল, কিছুই তো করিনি আমি, এত সকালে গোসল করলে যে। অরণ্যর কথা আর মানে বুঝতে পেরে শোভা
রেগে তাকালো তার দিকে। সুভার এমন রাগান্বিত চেহারা দেখে অরণ্য আবারও হেসে ফেলল, বলল, রাগ করো না শোনাবো, কাছে আসো, আদর দিয়ে রাগ ভাঙিয়ে দেই। সোফার দিকে এগিয়ে গিয়ে সেখানে রাখা কুশনটা হাতে তুলে নিয়ে অরণ্যর দিকে ছুঁড়ে মারলো। সুভা কটমট কঞ্চে পড়ল। সময় থাকতে মুখে লাগাম টানুন, অসভ্য লোক। এসব না বলে কাছে আসো, তোমাকে টেস্ট করি। অরণ্যের কথাটা শেষ হয়েছে মাত্রই রুমের দরজা নক করেছে। তখন কিরণ মিটমিটি হেসে বলছে শোভাকে, অরণ্য ভুল সময় এসে পড়েছি মনে হয়, আমি গেলাম, তাড়াতাড়ি নিচে এসো তোমরা। আর শোভা দুজনে উত্তর দিল তারা আসছে। এটা শুনে তখনই চলে গেছে কিরণ। সুভা আর অন্য রিসেপশনের আজ কিরণ সহ সুভাদের বাড়ির বাকিরা এসেছে। আজকে অরণ্যর বাসায় এসেছে আনহাও। আজকে সুভা সেজেছে সুন্দর করে, রয়্যাল ব্লু কালারের একটি সুন্দর সিল্ক শাড়ি পরেছে সে, যার উপর সূক্ষ্ম গোল্ডেন জরির কাজ আছে, তার সাথে স্লিভলেস গোল্ডেন এমব্রয়ডারি কাজ করা ব্লাউজ, মাথায় গোল্ডেন কালারের সুন্দর একটা দোপাট্টা, গলায় কানে ডায়মন্ডের পাতলা গহনা, হাতে কিছু কাঁচের চুড়ি আর একটা স্টোন সেট করা আংটি, মুখে রয়েছে সুন্দর সাজসজ্জা। বিয়ে বাড়ির সবার নজর কোণের দিকে। অরণ্য আসলো মাত্রই, দাঁড়ালো সুভার পাশে। সুভার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে সে, ব্লু কালারের সুন্দর পাঞ্জাবি, যার গলায় চারপাশে ছিল সূক্ষ্ম সোনালি জড়ি আর হ্যান্ড এমব্রয়ডারি নিখুঁত কাজ। তখন লক্ষ্য করলো তার চোখ জোড়া বারবার অরণ্যর দিকে আটকে যাচ্ছে। তার পুরো যেন রাজপুত্রের মতো লাগছে অরণ্যকে। মিহি আর আদৃশ চলে গিয়েছিল তখন, ঠিকই করেছিল আজকের অনুষ্ঠানে তারা আর থাকবে না, কিন্তু বন্ধুদের ছাড়া কোনো অনুষ্ঠানই জমে না অরণ্যর। আবার গিয়ে গাড়ি করে নিয়ে এসেছে তাদের, এই জন্যই সবার মাঝে আসতে এত দেরি হয়ে গেল তার। আনহাকে অরণ্য ফোন দিয়েছে বেশ কয়েকবার, কবে আসবে জিজ্ঞেস করেছে। আনহা শান্ত কণ্ঠে জবাব দিয়েছে প্রতিবারই, কিন্তু অরণ্যর এই আনন্দ সুভার প্রতি এমন গভীর ভালোবাসা কেন যেন সহ্য হচ্ছে না তার। কিরণ এসে সুভাকে আর অরণ্যকে বসতে বলল। তারা দুজনেই গিয়ে বসেছে বরকনের বসার জায়গাটিতে। অরণ্য সুভার লিপস্টিক পরা ছোটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কিছুক্ষণ না যেতেই তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠেছে, লাভ বার্ড, আজকে তোমার ঠোঁটের এই গ্লসি লিপস্টিক আমি টেস্ট করেই ছাড়বো। সুভার সাথে সাথে মাথা ঘুরে তাকালো অরণ্যর পানে, ফিউ কচকে বলল, খাবার নেই আপনার জন্য? সব সময় আমার লিপস্টিকের দিকেই শকুনের নজর কেন? তুমি আমার প্রিয় খাবার। সুভা এবার রেগেছে ভালো করে, উঠে চলে যেতে চাইলো। অরণ্য তার হাত ধরে টেনে বসিয়ে দিল আবারও। সুভার হাতটা চেপে ধরে তার দিকে তাকিয়ে হাসছে অরণ্য। এদিকে সুভা রেগে আগুন। অরণ্য ব্যবহারে অনেকক্ষণ হলো এক জায়গায় বসে আছে সুভা। অরণ্যর কলিগ থেকে শুরু করে তাদের সব আত্মীয়রা এসে কথা বলছে সুভার সাথে, সেও হেসে হেসে উত্তর দিচ্ছে সবার কথার। অরণ্য মিহি আর আদৃশের সাথে নিয়ে অন্যদিকে গিয়েছে। পুরোটা সময় দূরে দাঁড়িয়ে থেকে আনহা দেখেছিল শোভাকে। শোভার এই হাসি মুখ অরণ্যের সাথে তার কথা বলা কিছু মেনে নিতে পারছে না সে। কষ্ট হচ্ছে খুব। এই সব কিছু তো হওয়ার কথা ছিল আনহার, তার জায়গায় এখন শোভা কিভাবে মেনে নিবে সে? সবার সাথে কথা বলার মাঝখানে শোভার চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা আনহার দিকে, হাতের ইশারায় ডাকলো বোনকে। সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে আনহার চোখে মুখে ফুটে ওঠার রাগ, বলে দিচ্ছে সে বিরক্ত কোনো কারণে। আনহা কি এখনো রেগে আছে তার উপর? পরক্ষণে আবারও মনে হলো ভুল ভাবছে সে। আনহা এসে পাশে দাঁড়ালো শোভার, কষ্ট করে মুখে হাসি টেনে বলল তাকে, কেমন আছিস শোভা? ভালো আছি, তুই কেমন আছিস আপু? ভীষণ ভালো। কালকে রাতে কেমন গেল? অনেক সাথে সব ঝামেলা মিটপাট হয়ে গেছে নিশ্চয়? শোভা কিছু না বলে মুচকি হাসলো শুধু। তার এই হাসি দেখে আনহার মুখের হাসি মিলিয়ে গেল সাথে সাথে। কিরণ এসে শোভার হাত টেনে নিজের দিকে ঘুরিয়েছে, তাকে একটা সুন্দর নেকলেস পরিয়ে দিল তার গলায়। শোভাকে সাজানোর সময় নাকি অরণ্য এটা পরিয়ে দিতে বলেছিল। মন ভোলা কিরণের মনে ছিল না তখন কথাটা। কাঁধের ওপর থেকে ওনাটা সরাতেই আনহার চোখ পড়লো শোভার গলায় লালচে দাগটা। বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠলো সাথে সাথে। অরণ্য ছুঁয়েছে শোভাকে, এই চিহ্ন যে তারই প্রমাণ দিচ্ছে। অরণ্য আর শোভা কাছাকাছি এসেছে, এতটা কাছাকাছি যে একদিনে দুজনের সব রাগ অভিমান শেষ হয়ে গেছে। আনহার যে ভালো লাগছে না এটা
মনে মনে কিছু একটা ভেবে আহনা তখন চলে গেছে সেখান থেকে। কিরণ চলে যাচ্ছিল, সুভা ওর হাতটা ধরে বলল, কিরণ আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? তুই কি ইনডাইরেক্টলি ভাইয়াকে ডেকে দিতে বললি? বইয়েই গেছে আমার, ওনাকে ডাকতে যাব কেন? বুঝি বুঝি, ভাইয়ার আদরের ডোজের রাগী শুভা লজ্জাবতী হয়ে গেছে। একটা সত্য কথা বলবি আমাকে? কি কথা? সুভার কাছে গিয়ে বলল, কালকের রাতটা কেমন কাটলো? যা ভাবছিস তার কিছু হয়নি। জানি জানি। সুভা বিরক্ত হলো কিরণ হাত ধরে বলল, যাই জানিস সব ভুল জানিস। চল, এবার এখানে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না আমার। তোকে হাইজেক করে নিয়ে গেলে ভাইয়া আমাকে কেলাবে। আরে বাবা, আমি কি ওয়াশরুমেও যেতে পারবো না? আগে বলবি তো এটা। চল। কিরণ চলে গিয়েছে কিয়ানের সাথে। এদিকে সুভা ঠিক করেছে আর যাবে না অনুষ্ঠানের জায়গাতে। বড্ড ক্লান্ত লাগছে তার, এত হই হুলো ঝামেলা নিতে পারছে না আর। সুভা হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই কানে আসে কোনো পরিচিত কণ্ঠস্বর। ঘুরে তাকালো সুভা, দেখতে পেল রাইয়ানকে। রাইয়ান তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, মিস মেহরিন, কনে তাহলে আপনি? সুভা হেসে বলল তাকে। মিস্টার চৌধুরী যে আপনি এখানে? অবাক হলেন? তা তো বটেই। আপনার শাশুড়ি আমার দূর সম্পর্কের ফুফি হন। আমি দেশে আসি জেনে সকাল থেকে উনি ফোন দিয়ে আসতে বলেছিলেন আমাকে। ওনার কথাতেই এখানে আসা। তবে এত বড় একটা সারপ্রাইজ পাবো জানা ছিল না আমার। কি এমন সারপ্রাইজ পেলেন শুনি? বউ সাজে মিস মেহরিনকে অন্য কারো পাশে দেখলাম। বিস্ময় নিয়ে তাকালো সুভা, কথার মানে বুঝলো না রাইয়ানে। ঠিক তখনই কারো কণ্ঠস্বর কানে এলো তাদের। অরণ্যকে দেখতে পেল দুজনে। শোভা কথা বলছে রাইয়ানের সাথে। দেখা মাত্র অরণ্য মেজাজ খারাপ হয়ে গেল। ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালো অরণ্যর সুভার পাশে, হাত ধরে নিজের কাছে টেনে রাইয়ানকে বলল, ভুল বললেন আপনি। শি ইজ নট মিস, মাই মিসেস, দ্য ওয়াইফ অফ ডক্টর শেহরাজ অরণ্য। কুচকালো রাইয়ান। কেন যেন রাগ হচ্ছে তার অরণ্যর উপরে। অরণ্য আবারও রাইয়ানের কাঁধে হাত চাপড়ে বলল, কিপ ইন মাইন্ড মিস্টার রায়ান। সুভার হাত ধরে তার রুমের দিকে নিয়ে যাচ্ছিল অরণ্য। সুভা বিরক্ত অরণ্যর এমন ব্যবহারে। ওইদিকে রাইয়ানের চোখ মুখ রাগ নিয়ে তাকে আছে। সুভা অরণ্যর যাওয়ার পারে। সুভা অরণ্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে দেখে রাগে ফেটে পড়লো অরণ্য। মেজাজ দেখিয়ে বলল শোভাকে, আমাকে ভালো লাগে না তোমার? ওই ছেলেটার সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে, তাই না? ছি, কথার কি ছিরি আপনার? বলেই সুভা চলে যাচ্ছিল। অরণ্য কি যেন হলো, ইচ্ছে করছে আশেপাশে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। হুট করে মাথায় রাগ উঠে গেল কেন যেন, নিজেও জানে না অরণ্য। চাইলেও নিজেকে সংযত করতে পারল না সে। আবারও সুভার হাতে টান পড়লো, এত জোরে চেপে ধরায় হাতে ব্যথা পেল শোভা। কিছু বলতে নিলে অরণ্য তার চোয়াল চেপে ধরলো। রক্তলাল চোখ নিয়ে তাকালো শোভার দিকে। তুমি কি বাই এনি চান্স ওই রায়ানকে পছন্দ করো লাভবাট? বলো, আমাকে বলো, ওই ছেলেকে পছন্দ করো তুমি? এই অরণ্যকে পুরোপুরি অচেনা লাগছে শোভার। অরণ্য কি মেন্টাল সিক সন্দেহ হচ্ছে তার। এমন পাগল লোক ডাক্তার হয় কিভাবে? তার নিজেরই তো চিকিৎসার দরকার। শোভা প্রচন্ড বিরক্ত অরণ্যর কাছে, চিৎকার দিয়ে বলে উঠেছে তখনই, হ্যাঁ পছন্দ করি। কি করবেন আপনি? কি বললে? কি বললে? আবার বলো। বলতে বললাম না, বলো। অরণ্যর এমনভাবে চিৎকারে কেঁপে উঠেছে শোভা। নিচে যারা আছে তাদের কানেও হয়তো গিয়েছে অরণ্য চিৎকার। শোভা এবার রাগ হচ্ছে খুব। সামান্য একটা বিষয় নিয়ে এমন করার কি আছে বুঝতে পারছে না সে। কথার মাঝখানে হুট করে অরণ্য শোভার হাত ধরে টেনে হিঁচড়ে তাকে নিজের রুমে নিয়ে যায়। শোভাকে ধাক্কা দিয়ে এক প্রকার ছুঁড়ে ফেলে। অসাবধানতায় বেড সাইড টেবিলে থাকা কাঁচের গ্লাসটা ভেঙে পড়ে যায় মেঝেতে। সাথে সাথে ভেঙে কয়েক টুকরোই হয়ে যায় কাঁচের গ্লাসটা। এত জোরে ধাক্কা দেওয়া টাল সামলাতে না পেরে শোভাও সেখানেই পড়ে যায়। কাঁচের টুকরো হাতে ঢুকে মেহেদি রাঙা হাতটা মুহূর্তে রক্তে লাল হয়ে গেছে। অরণ্য খেয়াল করলো না সেদিকে। দরজাটা গিয়ে শব্দ করে বন্ধ করে দিয়েছে। নিচে দাঁড়িয়ে থাকা কিরণ সহ বাকিরাও এত জোরে দরজা লাগানোর শব্দে শুনে তাকিয়েছে অরণ্য রুমের দিকে। খারাপ কিছু হতে চলেছে বুঝতে বাকি নেই কিরণের। তখন সে দাঁড়িয়েছিল সেখানে যখন ঝামেলা হলো অরণ্য আর সুভার মধ্যে। বাইকে সে আটকাতে পারবে না, জানে ভালো করে। উল্টো সব রাগ তার উপরেই ছাড়বে অরণ্য। সেই জন্য চুপ করে গিয়েছিল সবটা দেখেও। ভেবেছে সুভা যথেষ্ট স্ট্রং, তার ভাইয়ের থেকে কম রাগী নয় সে, সামলে নিবে সবটা
সুভা নিচেই। সুভার বাড়ির সবাই চলে গেছে অনেক আগে। যাওয়ার আগে কিয়ান বারবার বলে গিয়েছে তাকে যতদিন কিরণ আছে এখানে সে যেন দেখে রাখে সুভাকে, কোনো বিপদ যেন না হয় তার বোনের। সেই কথাটাই মাথায় আসলো কিরণের। চিন্তিত হলো সে। যেতে চাইলো জাহানারা সুলতানা হাত ধরে আটকে দেন মেয়েকে। মায়ের রাগী চাহনি দেখে কিরণের আর সাহস হয়নি যাওয়ার। কেটে যাওয়া হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছে শোভা। মাথায় তার আগুন জ্বলছে রাগে। কিছুক্ষণ আগে অর্ণর সাথে এই অর্ণর মিল খুঁজে পাচ্ছে না সে। কেউ বারবার কল দিচ্ছে অর্ণর ফোনে। বিরক্ত হয়ে অর্ণ উঠে চলে গেল। তখন যাওয়ার সময় দরজাটা লক করে গিয়েছে যাতে সুভা কোনোভাবে বেরোতে না পারে রুম থেকে। অর্ণ চলে যাওয়ার সাথে সাথে সুভা উঠে গিয়েছে। ভাবলো আজকেই চলে যাবে এখান থেকে, এই অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকবে না সে। কিন্তু দরজাটা আটকানো দেখে হতাশ হলো শোভা। রাগে কান্না আসছে তার। কাটা হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে এখনো, কিন্তু খেয়াল নেই শোভার সেই দিকে। আবারও অর্ণ ভেঙে দিয়েছে তার মনটা। একদিন না যেতে দেখিয়ে দিয়েছে নিজের আসল রূপ। এই বাড়িতে থাকবে না সে, যেভাবেই হোক চলে যাবে এখান থেকে। বিছানা শুয়ে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই তার সেদিকে। রাত হয়েছে অনেক আগে। এরই মধ্যে ড্রয়ারে রাখা সুভার ফোনটাতে বেশ কয়েকবার কল এসেছে, তবে কানে আসেনি তার। কিরণ এসে ডেকেছে কয়েকবার, কোনো প্রত্যুত্তর না পেয়ে ফিরে গেছে আবারও। ভেবেছে সুভা অরণ্যর সাথে আছে। দরজার বাইরে থেকে আটকানো এই জিনিসটা চোখেই পড়েনি তার। সুভা বেশ কয়েকবার উঠে গিয়ে দরজা খোলার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। প্রতিবারই ফিরে এসেছে সে। খাটের সাথে মাথা ঠেকিয়ে বসে মেঝেতে থাকা সুভার কেটে যাওয়া হাতটাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছে অর্ণ। তীব্র জ্বলনি অনুভব হয়। চোখ খুলে তাকিয়েছে সুভা। কথা বলার শক্তিটুকু পাচ্ছে না সে। ব্যথায় হাত নাড়াতে পারছে না পর্যন্ত। জিদ করে নিজেও মেডিসিন নেয়নি, রেখে দিয়েছে ওভাবে। অর্ণ তাকে ছুঁয়েছে ভাবতে রাগে লাল হয়ে গেল সুভার চোখ। হুট করেই হাতটাকে ছাড়িয়ে নিয়েছে অর্ণ থেকে। কাপা কাপা কণ্ঠে বলছে, আপনার ওই হাত দিয়ে ছোবেন না আমাকে। অর্ণের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। হাত টেনে এক প্রকার জোর করে বিছানায় তুলল সুভাকে। হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। হাতে চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলল সুভাকে, লাভবার্ড, রাগ করেছো তুমি? অরণ্যের উত্তরে বলে উঠল সুভা। বললাম না আমাকে আমার থেকে দূরে থাকতে। হাসলো অরণ্য। বিছানায় পড়ে থাকা সুভা ঠোঁটে স্লাইড করে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল অরণ্য, লাভবার্ড, পুরো তুমিটাই তো আমার। আমি তোমাকে স্পর্শ করব, এমনভাবে তোমাকে আমার মাঝে বিলীন করব যা তুমি আগে কখনো অনুভব করনি। সুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সাথে সাথে অর্ণ তার গাল চেনে আবার ঘুরালো নিজের দিকে। চোট কামড়ে হাসলো সে। সুভার দিকে কিছুটা ঝুঁকে বলছে অরণ্য, আদর খাবে? সব রাগ গলে পানি হয়ে যাবে মুহূর্তেই। অরণ্যর এমন কথায় কিছুটা লজ্জা পেল সুভা। অর্ণের বুকে ধাক্কা দিয়ে বলে উঠল সে, লজ্জলোক। সুভা বারবার নিজের থেকে সরিয়ে দিতে চাইছে অরণ্যকে, না পেরে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে বিরক্ত হয়ে। অরণ্য দ্রুত সুভার গাল টেনে নিজের দিকে ঘুরালো। প্রেয়সীর গোলাপ সম ঠোঁটগুলো খুব করে টানছে তাকে। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। দেরি কিসের? সুভা তো তারই। বেশি কিছু না ভেবে সুভার লালচে ঠোঁট জোড়া আঁকড়ে ধরেছে অরণ্য। মিনিট কয়েক পর ছেড়ে দিল তাকে। অরণ্যর ঠোঁটের কোণে হাসি। এদিকে ওর এমন কাজে বেজায় বিরক্ত শোভা। রেগে গিয়ে অর্ণবুকে ধাক্কা দিয়ে বলে উঠেছে তখন। অরণ্য কি করলেন এটা? সেই আগের মতোই হাসছে আর বলছে, বলেছিলাম না এই গ্লসি লিপস্টিক আমি আজকে টেস্ট করব, সেটাই করলাম। সুভা রেগে কিছু বলতে যাচ্ছিল তখনই, কিন্তু সুভাকে কিছু বলার সুযোগ না দিয়ে অরণ্য তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরেছে শক্ত করে। অরণ্যর এইভাবে হুটহাট গায়ে হাত দেওয়ার বিষয়টা বিরক্তই লাগছে সোফার। হাত দিয়ে খুঁজে বেডসাইড টেবিলে রাখা ছোট্ট ফুলদানিটা হাতে তুলে নিয়েছে। প্রচণ্ড রাগে অর্ণর মাথায় মারতে গেলে অর্ণ চতুর অর্ণ ধরে ফেলে সুভার হাত। মুখে তুলে নিজের রক্তলাল চোখগুলো নিয়ে তাকায় সুভার দিকে। সুভা আটকে উঠেছে অর্ণর এমন চাহনি দেখে। ভয় পেয়ে গেছে সে। অরণ্যকে এখন ঠিক আগের মতো হিংস্র লাগছে। এই অরণ্যকে বড্ড অচেনা লাগে তার। অরণ্য সুভার হাত থেকে ফুলদানিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছে ওটা। হাত দুটো বেডে বোর্ডের সাথে চেপে ধরেছে অরণ্য। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে সুভার। অন্য হাত দিয়ে সুভার চোয়াল চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলছে অরণ্য, আমাকে মেরে বিধবা হবার এত শখ তোমার? লাগছে আমার, ছাড়ুন। আমারও লাগছে। এই যে এখানটায় দেখতে পাও না তুমি? অরণ্যর
তার বুকের বাম দিকে হাত দেখিয়ে বলছে কথাগুলো শুভাকে। প্রচন্ড রাগে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে শুভা। হাতের ব্যথা এই মুহূর্তে কান্না করতে ইচ্ছে করছে তার। একে তো এতটা জায়গা কেটে গেছে, আরেক দিকে অরণ্য অমানুষের মতো ব্যবহার করছে তার সাথে। এই ছিল অরণ্যর মনে। বিয়েটা কি তাহলে শোভাকে কষ্ট দিতে করেছে সে? নিজের ভাগ্যের প্রতি নিজেরই হাসি পেল শোভার। অরণ্যর দিকে তাকিয়ে তার ছেলে স্বরে বলল সে। নাটক করেছেন আমার সাথে, তাই না? অরণ্য বাঁকা হেসে বলল। তুমি কি কম নাটক করেছো আমার সাথে? কি করেছি আমি? ছবি। শোভার প্রশ্ন শুনে পুনর রাগটা মাথা চারা দিয়ে উঠল আবার অরণ্যর। তখনই চোখ গেল সুভার ফর্সা উদরের দিকে। রাগ উড়ে গিয়েছে কোথায় যেন, শাড়িটা পুরোপুরি এলোমেলো হয়ে পেটের ওপর থেকে সরে গেছে অনেকটা। অরণ্যর কি যেন হলো, পাগল পাগল লাগছে নিজেকে। নিজের ঠান্ডা হাতটা এনে রাখলো সুভার পেটে, সাথে সাথে কেঁপে উঠলো সোফা, চিৎকার দিয়ে বলে উঠলো তখনই। না আমাকে। অরণ্য এবার বাঁকা হাসলো, হাতগুলো ছেড়ে দিয়ে শাড়ির আঁচল সরিয়ে চুমু এঁকে দিল শোভার ফর্সা উদরে। পুরো শরীরটা কেমন অবশ্যই এলো শোভার। অরণ্যকে ঠেলে সরিয়ে দিতে চাইলো নিজের থেকে। অরণ্য এবার রেগে কামড় বসিয়ে দিল সেইখানে, সাথে সাথে ব্যথার চোখ জোড়া বন্ধ করে নিল শোভা। অরণ্য মুখ তুলে তাকালো শোভার ফর্সা পেটের লালচে দাগটাতে, চোখ বোলালো সে। আদর করে নিজের ঠোঁটের স্পর্শ দিল শোভার ব্যথা পাওয়া জায়গাটাতে। অরণ্য মুখ তুলে চাইলো শোভার দিকে, তার বন্ধ করা দুই চোখের পাতায় চুমু দিল গিয়ে। অরণ্যর কেমন পাগল পাগল লাগছে নিজেকে। শোভাকে কাছে পেতে ইচ্ছে করছে তার, সব দূরত্ব ঘুচিয়ে দিতে ইচ্ছে করছে। আজ চেয়েও নিজেকে আটকাতে পারছে না অরণ্য। এক এক করে শার্টের বোতাম খুলছে অরণ্য। দেখে শোভার বুঝতে বাকি নেই অরণ্য কি চাইছে এখন। মাথা নাড়িয়ে বারবার কাছে আসতে বারণ করছে তাকে। অরণ্যর হুঁশ জ্ঞান হারিয়ে সব তার এই মুহূর্তে শোভাকে চাই, পুরোভাবে নিজের করে চাই। অরণ্য ঘন ঘন শ্বাস ফেলছে। শোভার ছোটে আলতো করে চুমু দিয়ে নেশালো কণ্ঠে বলছে, লাভবার্ড, আজকের দিনটা আমার হয়ে যাও প্লিজ। কথা দিচ্ছি আর জ্বালাবো না তোমাকে। শোভার কি যেন হলো, কথা বের হচ্ছে না তার মুখ দিয়ে, কিন্তু সে চাইছে না এখন এসব। নিজের হাতটা তুলে অরণ্যর বুকে ঠেলে কাপা কাপা কঞ্চে বলল, না প্লিজ, সময় লাগবে আমার। চুল কুচকালো অরণ্য। আবারও সুবার হাত দুটো ধরে বেডের সাথে চেপে তোল, রাগ মিশ্রিত কঞ্চে বলল, কিসের জন্য সময় চাই তোমার? কেন আমার কাছে আসতে চাইছো না তুমি? রায়ানকে এত ভালো লেগে গেছে যে তার জায়গায় আমাকে বসাতে পারছো না? তোমার ওই রায়ানকে আমি মেরে ফেলবো। লাভবার্ড, বিশ্বাস করো। শেষে এই কথা বলাটার সময় অর্ণর চোখে ফুটে ওঠা ক্রোধ লক্ষ্য করলো সুভা। এই অর্ণকে অচেনা লাগছে তার, ঘেন্না হচ্ছে কথাগুলো শুনে। দাঁত কিরমির করে বলে উঠেছে সোফা, আপনার ছোঁয়া আমার বিষের মতো লাগছে, বিরক্ত লাগছে আমার। এই হাত দিয়ে ছোবেন না আমাকে। অর্ণ হাসলো, এগিয়ে গেল সুভার দিকে, গালের সাথে গাল ঘষে বলল তাকে, এই বিষে ক্ষতি হবে না কিছুই, হলেও আমি ওঝা হয়ে বিষ ছেড়ে দেব না হয়। তবুও বাধা দিও না আমাকে। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ লাভবার্ড, আমার হয়ে যাও আজকে। সুভা ভারী বিরক্ত হচ্ছে অর্ণর কাছে। রেগে কিছু বলতে গেলে অর্ণ তার ঠোঁট জোড়া দখলই করে নিল। তখনই কিছুক্ষণ পরেই ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো তার। জোরে জোরে শ্বাস ফেলছে সোফা। অর্ণ এবার নিজের চোটে ভিজে চুমুতে ভরিয়ে দিল তার গাল মুখ। চোটে আলতো করে চুমু দিয়ে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলা, ইউ লাইক ইট অর নট, মাই লিপস উইল টাচ এভরি ইঞ্চ অফ ইয়োর বডি। এবার থেকে অভ্যাস করে নাও লাভবার্ড, এতদিন প্রতিদিন এমন হবে। কথাটা শুনে সুভার রাগ লজ্জা অভিমান সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেল যেন। মুখ সরিয়ে নিল অন্যদিকে। অরণ্য তার শাড়ির কুচিতে হাত দিতে চোখ বন্ধ করে নিয়েছে সোফা। অরণ্য তাকিয়ে হাসল তার লজ্জা পাওয়া মুখটির দিকে। অরণ্য ঠোঁটের গভীর স্পর্শে বারবার কেঁপে উঠেছে সেই পুরো শরীরটা। অবশ্যই এসেছে এইবার। অরণ্যকে বাধা দিও কাজ হবে না বুঝতে পেরে একসময় নিজে ছেড়ে দিয়েছে অরণ্যর হাতে। উপরে উপরে রাগ দেখালো তার মন হয়তো চাইছে অরণ্যকে কাছে পেতে। অরণ্যের উন্মাদনা বাড়ছে, সুপার বড় বড় নখের আঁচড়ে পড়ছে তার পুরো পিঠ জুড়ে। একসময় নিজের নিস্তেজ শরীরটা সে ছেড়ে দিয়েছে বিছানায়। সুভার পুরো শরীর জুড়ে রাজত্ব চলছে অরণ্যর। সুভাও কেমন বশীভূত মন্ত্রের ন্যায় সায় জানাচ্ছে অরণ্যের ভালোবাসার ডাকে। ভালোবাসার সুখের যন্ত্রণায় চোখ গড়িয়ে এক ফোঁটা
পানি পড়লো তার। অর্ণর চোখ পড়লো সেই দিকে, ঘন ঘন শ্বাস ফেলে এগিয়ে গেল শোভার দিকে, চোখের পানি মুছে গাঢ় চুমন এঁকে দিল ছোটে। মুখ তুলে তাকাতে শোভার আকুতি ভরা চোখের চাহনি দেখতে পেল অরণ্য। মুখের চুলগুলো সরিয়ে নিয়ে দিয়ে বলল তখন অরণ্য। শোভা সরি লাভবার্ড, সহ্য করে নাও আজকে আমাকে। চোখ বন্ধ করে নিল, সাথে সাথে অরণ্যর হাতের অবাধ্য বিচরণ পাগল করে দিচ্ছে তাকে। অরণ্য পুরোপুরি মত্ত হয়ে আছে শোভাতে, অন্য কোনো দিকে হুঁশ নেই তার। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে, আর এই নিস্তব্ধ বন্ধ রুমে চলছে দুই মানবীর ঘন শ্বাস প্রশ্বাসের খেলা। আজকে সব রাগ, অভিমান, অভিযোগ দূরে ঠেলে দিয়ে এক হতে ব্যস্ত দুটি মন, দুটি ভালোবাসার মানুষ। অরণ্য শুয়ে আছে শোভার ছোট্ট বুকে মাথা রেখে। শোভা ওইদিকে ঘুমাচ্ছে বেঘরে, চোখ মুখ জুড়ে ক্লান্তির ছাপ। পুটো রাত ঘুমাতে দেয়নি অরণ্য তাকে। অরণ্য মুখ তুলে তাকালো শোভার দিকে, মনে পড়লো ভালোবাসাময় সুন্দর রাত্রির কথা। ছোট করে ঝিমঝিমে হাসি ফুটে উঠল তার। কিছুক্ষণ পরে ভোর হবে, একবারও ঘুমায়নি সে, চোখ লেগেছিল মাত্রই। শোভার নড়াচড়ায় ভেঙে গেছে আবারও। তাকে জাগিয়ে মহারানী ওইদিকে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। অরণ্য শোভার পুরো মুখে হাত বুলিয়ে দিল, আলতো করে চুমু খেলো তার ঠোঁটে। ঘুমন্ত শোভাকে কোলে তুলে নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। শরীরে পানি পড়তেই তীব্র জ্বলনি অনুভব হলো। শোভা খামচে ধরল অর্ণর ফর্সা পেট। অর্ণ ব্যথা পেল বটে, কিছু না বলে শোভার মতোই শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। যে শরীরটা মুছিয়ে দিয়ে তাওয়াল জড়িয়ে আবারও কোলে তুলে নিয়ে গেল তাকে। একটা সুন্দর রাতের পর সকাল এসেছে, অন্ধকার কেটে গিয়ে আলো ফুটেছে চারিপাশে। সকাল হতেই ঘুম ভেঙে গেল শোভার। মাথাটা প্রচন্ড ব্যথা করছে তার। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো তা কারো প্রশস্ত বুকে। কেউ খুব যত্ন করে মাথাটা চেপে ধরে রেখেছে নিজের বুকে, পরম ভালোবাসায় আগলে নিয়েছে তাকে। আস্তে আস্তে মাথা তুলে তাকালো শোভা। নজরে এলো অরণ্যের ঘুমন্ত মুখশ্রী। নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। অরণ্যের চোখে মুখে দেখে যেন বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে এখন। কে বলবে এই অসভ্য নির্লজ্জ লোকটা এত কষ্ট দিয়েছে শোভাকে, জোর করে নিজের করে ছেড়েছে তাকে। শোভা এখন ইচ্ছে করছে সজোরে খুশি মাত্র অর্ণর এই বুকে। মিহি আর আদৃশ বসে আছে একটা ক্যাফেতে। মিহি যাচ্ছিল এই দিক দিয়েই, তখনই দেখেছে বসে থাকা আদৃশকে। কিছু না ভেবেই চলে এসেছে সে আদৃশের সাথে কথা বলতে। আজকাল এই আদৃশকে বিরক্ত করতে খুব ভালো লাগে মিহির। শুধুই কি ভালো লাগে না, সে পছন্দ করে এই ভদ্র সভ্য বোকাশোকা মানুষটাকে। কিন্তু এই ভালো লাগাটা কখনোই প্রকাশ করবে না। মিহি জানে আনহাকে আদৃশ নিজের থেকেও বেশি পছন্দ করে। বন্ধু হই না হয় হোক, থাকবে তারা। আদৃশের ভালোবাসায় থাকুক আনহাই। আদৃশ মিহিকে বিদায় জানিয়ে উঠে চলে গেছে। মিহি এক ধ্যানে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। মনে মনে ভাবছে সে, কি অদ্ভুত তাই না, যে যাকে ভালোবাসে তাকে সে কখনোই পায় না। এই যে আনহা নিজের সবটুকু দিয়ে ভালোবাসলেও অরণ্যকে, তাকে কি পেয়েছে? অরণ্য যেমন শোভার জায়গাটা কাউকে দেয়নি, মিহিকেও আদৃশ আহনার জায়গাটা দেবে না, জানে সে ভালো করেই। দীর্ঘশ্বাস ছাড়লো মিহি। উঠে চলে যাবে সে, তখনই চোখে পড়লো টেবিলে রাখা আদৃশের পছন্দের ডায়েরিটা। মিহি কৌতূহলে ডায়েরির একটা পাতা উল্টালো, চোখ জোড়া আটকে গেল তার একটা লাইনে। সুন্দর করে গুটি গুটি অক্ষরে লেখা সেখানে, আমার অন্ধকার জীবনে এক ফালি রোদ্দুর হয়ে কেউ একজন আসুক, সে থেকে গেলে আমিও তাকে রেখে দিব যুগ যুগ। মুচকি হাসলো মিহি, বিড়বিড় করে বলল, বাহ সুন্দর তো। সেও পেন বের করে সেখানে লিখে দিল কিছু। আদৃশ কি ভাববে না ভাববে কিছুই ভাবেনি মিহি তখন। মিহি উঠে দাঁড়িয়েছে, দ্রুত আদৃশকে ফোন দিয়ে দাঁড়াতে বলে সেও ছুটেছে সেদিকে, যেদিকে কিছুক্ষণ আগেই গেল আদৃশ। মিহি দৌড়ে এসে পেয়েও গেল আদৃশকে। ডায়েরিটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, এসেছি। আদৃশ তার থেকে ডায়েরিটা নিয়ে নিজের গম্ভীর ভাব বজায় রেখে বলল, ভালো করেছিস। রেখে দে আমাকে। কি? মিহি উপর নিচ মাথা নাড়ল। কি বোঝাতে চাইলো কিছুই বুঝলো না আদৃশ। মিহির মাথায় গাচ্চা মেরে বলল তখন, পাগল হয়েছিস? না, প্রেমে পড়েছি। কার? মিহি কিছু বললো না তখন। অন্যদিকে তাকে জিভ কাটলো নিজেই নিজের মাথায় বাড়ি মেরে মনে মনে নিজেকে বকাঝকা করলো কিছুক্ষণ। কথা না বাড়িয়ে একটা হাসি দিয়ে চলে গেল সেখান থেকে। আদৃশ পুরোটার সময় বোকার মতন তাকিয়েছিল মিহির দিকে। কি বোঝালো মিহি, কি বললো এসব? আদৃশ হেঁটে যাচ্ছিল এবার নিজের বাসার উদ্দেশ্যে। তখনই মনে হলো ডায়েরিটা খুলে দেখবে। দেরি করলো না আর,
প্রথম পাতাটা উল্টাতেই তার লেখার নিচে আরেকটা লেখা আদৃশ দেখলো। পাজরা থেমে গেল আদৃশে। সুন্দর করে লিখেছে সেখানে কেউ। আপনার অন্ধকার জীবন আলোকিত করতে এক ফালি রোদ্দুর হয়ে আসলাম আমি। আপনি রেখে দিলে আমিও থেকে যেতে রাজি। রাখবেন তো আমাকে? আদৃশ অবাক হলো বটে, মনে প্রশ্ন জাগলো তার। এগুলো লিখেছে কে? মিহি? মিহি কি কোনোভাবে পছন্দ করে আমাকে? তখন নিজের কথা দিয়ে কি বোঝাতে চাইলো এটাই? দীর্ঘশ্বাস ছাড়লো আদৃশ। ভাবলো মিহি মজা করেছে তখন। মিহির সাথে এই জিনিসগুলো ভালোভাবে যায়। আজ অবধি কোনো কিছুতে সিরিয়াস হতে দেখনি সে মিহিকে। এটাও মজায় ধরে নিয়েছে। আদৃশ কি আর জানে মিহি তাকে ভালোবাসে? ঠিক যেভাবে আদৃশ চায় আনহাকে, মিহিও একইভাবে চায় তাকে।